হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক কাহিনী যেখানে একটি জমির নিচে থেকে তোলা হয় একের পর এক লাশ। কে মারছে তাদের এবং কেনই বা মারছে জানতে হলে পুরো কাহিনী দেখতে হবে। 14ই সেপ্টেম্বর 2016। কাহিনীর শুরুতে আমরা বিহার রাজ্যের গয়া জেলার মন্ত্রীপুরা গ্রাম দেখতে পাই, যেখানে ভজন তিয়ারি দুইজন শ্রমিক নিয়ে মাঠে যায় তার জমির আলে দেওয়া ভেঙে পড়া পাঁচিল ঠিক করতে। ভজনের নির্দেশ অনুযায়ী পাঁচিলের ভাঙা অংশ ঠিক করার জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে থাকে। তখন তারা হঠাৎ মানুষের একটি পা দেখতে পায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। ভজন তাড়াতাড়ি গ্রাম প্রধানকে ফোন করে ঘটনাটি জানায়। গ্রাম প্রধান এসে শ্রমিকদের মাটি খুঁড়ে দেহটি বের করতে বলেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। কিছুক্ষণ পর পুলিশ এসে একটি যুবতী মেয়ের লাশ পায়, যার মুখ বিকৃত করে দেয়া হয়েছিল এবং লাশটি পচে গিয়েছিল, ফলে কেউ মেয়েটিকে চিনতে পারছিল না। পুলিশ ভজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় যে 5 দিন ধরে একভাবে বৃষ্টি হওয়ায় সে তার জমিতে আসেনি এবং সে জানে না জমির নিচে এই লাশ কে পুঁতে রেখে গেছে। পুলিশ লাশটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য জীবন রামের বাড়িতে যায়, কারণ ভজনের পাশের জমিটি ছিল জীবন রামের। এখানে এসে তারা জিজ্ঞাসাবাদ করলে জীবন রামের ছেলে প্রকাশ জানায় যে তাদের জমিটি চাষের অযোগ্য হওয়ায় তারা সেখানে যায় না। জীবন রাম এবং তার স্ত্রী কাজে গেছেন, কারণ তারা দিনমজুর এবং প্রকাশও ঝাড়খণ্ডের বোকারোতে কাজ করে। পুলিশ প্রকাশকে মৃত মেয়েটির ছবি দেখায়, কিন্তু প্রকাশ জানায় যে সে তাকে চেনে না। এরপর ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী পুলিশকে বলেন যে মৃত মেয়েটির বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। মেয়েটিকে 4 থেকে 5 দিন আগে অর্থাৎ 9 বা 10 সেপ্টেম্বরের দিকে গলা টিপে হত্যা করা হয়েছিল। তারপর কোনো ভারী বস্তু দিয়ে তার মুখে আঘাত করা হয়, ফলে তার চেহারা নষ্ট হয়ে যায়। মেয়েটির ধর্ষণ হয়নি, কিন্তু সে শারীরিক সম্পর্কে যুক্ত ছিল। এর পাশাপাশি পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে যে মেয়েটি মন্ত্রীপুরা গ্রামের বাসিন্দা নয়। তাদের ধারণা হয় মেয়েটি অন্য গ্রামের এবং কেউ তাকে এখানে এনে পুঁতে দিয়েছে। তাই তারা মেয়েটির ছবি আশেপাশের সব গ্রামের দেওয়ালে লাগিয়ে দেয়। রাতের বেলা জীবনরাম বাড়ি ফিরে এসে প্রকাশের কাছ থেকে পুরো ঘটনা শোনে। পরের দিন সে মন্ত্রীপুরা থানায় যায় এবং পুলিশকে জানায় যে সে এই বিষয়ে কিছুই জানে না এবং সে কিছুই করেনি। এদিকে লাশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় পুলিশ সেটিকে মাটির নিচে দাফন করে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে প্রয়োজন হলে সেটিকে পুনরায় উত্তোলন করবে। অন্যদিকে আমরা পূর্বিতপুরা গ্রামের বরকত ও আবিদাকে দেখি, যারা তাদের একমাত্র মেয়ে হিনার নিখোঁজ হওয়ার অভিযোগ পূর্বিতপুরা পুলিশ স্টেশনে করিয়েছিলেন। মৃত মেয়েটির ছবি দেখে বরকত ও আবিদা কান্নায় ভেঙে পড়ে। তারা পূর্বিতপুরা পুলিশের সাথে মন্ত্রীপুরা পুলিশ স্টেশনে আসে এবং জানায় যে এটি তাদের মেয়ে হিনা। বরকত জানান 7ই সেপ্টেম্বরের সকালে হিনা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পুলিশ হিনার ফোনের লোকেশন ট্রেস করে দেখতে পায় যে সেটি পূর্বিতপুরাতেই বন্ধ হয়েছে। তারা কল রেকর্ডও চেক করে, তবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় না। পুলিশের ধারণা হয় যে যেহেতু হিনা শারীরিক সম্পর্কে যুক্ত ছিল, তাই হিনার বয়ফ্রেন্ডই তাকে জীবিত বা মৃত অবস্থায় মন্ত্রীপুরা গ্রামে এনে পুঁতে দিয়েছে। তাই তারা হিনার মা বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে আবিদা রেগে গিয়ে জানান যে তার মেয়ে খুবই ভালো স্বভাবের ছিল এবং তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তারা আরও বলেন যে হয়তো কেউ হিনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করেছে। এরপর পুলিশ হিনার 2 বান্ধবী আরজু ও নাগমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা জানায় যে তারা কিছুই জানে না, কারণ হিনা তাদের বন্ধু ছিল ঠিকই, তবুও সে কখনো এই বিষয়ে কিছু বলতো না। পুলিশ হিনার কলেজে গিয়েও তদন্ত চালায়, কিন্তু এখানেও তারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় না। এরপর পুলিশ গোয়েন্দা নিয়োগ করে এবং পূর্বিতপুরা গ্রামে গিয়ে হিনার সম্পর্কে আরও খোঁজ খবর নিতে শুরু করে। তারা এক চা বিক্রেতার কাছ থেকে জানতে পারে যে 7ই সেপ্টেম্বরের দিন তিনি হিনাকে হাইওয়ের দিকে যেতে দেখেছিলেন, তবে সে সময় হিনার সঙ্গে কেউ ছিল না। এই তথ্য পাওয়ার পর পুলিশের ধারণা হয় যে হিনা হাইওয়েতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে এবং সম্ভবত তার সাথেই পালিয়ে যায়। তবে তারা এখনও বুঝতে পারে না যে হিনাকে হত্যা করল কে। এভাবেই 1 মাস কেটে যায়। এরপর পূর্বিতপুরা পুলিশ
মন্ত্রীপুরা পুলিশকে জানায় যে বরকত ও আবিদা তাদের অভিযোগ প্রত্যাহার করতে চান। পুলিশ বরকত ও আবিদাকে থানায় ডেকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা জানান যে তাদের মেয়ে হিনা আজ রাতে 10:30টার সময় ফোন করে জানিয়েছে সে ঠিক আছে এবং পরিস্থিতি ঠিক হয়ে গেলে সে ফিরে আসবে। তবে সে কোথায় আছে, কার সাথে আছে, এসব কিছু বলেনি। হিনা যে নম্বর থেকে ফোন করেছিল, পুলিশ সেই নম্বরে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন তোলে না। আর পরদিন একজন লোক ফোন ওঠায়। পুলিশ জিজ্ঞাসা করলে লোকটি পুলিশকে বলে যে এটা একটা মুদিখানার দোকানের পিসিওর নাম্বার, যেটা ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত। কিন্তু কাল রাতে ঠিক কে ফোন করেছিল তার মুখটা মনে নেই। এরপর পুলিশের একটা টিম রাঁচির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে পুলিশ খবর পায় যে 12ই অক্টোবর রাতে মন্ত্রীপুরা গ্রামের নিরঞ্জন বর্মার বাড়িতে আসমানি পাথর বৃষ্টির মতো ঝরে পড়ে। ঠিক তখনই আদি নামের একটা ছোট্ট ছেলে নিখোঁজ হয়ে যায়। আদি ছিল বিমলা ও মহেশের একমাত্র সন্তান। মহেশদের বাড়ি কুম্ভারগাড়ে। মহেশ দিনমজুর হওয়ায় কাজের জন্য তারা বিমলার দাদার বাড়ি দুদিন আগেই এসেছে। বিমলার দাদা সুমের এবং বৌদি অনিতার কোনো সন্তান ছিল না। তাদের একটি ছোট বোন আছে যার নাম উর্মিলা। গ্রামের মানুষেরা মনে করে যে কোনো অলৌকিক শক্তির কারণে আসমানি পাথর পড়েছে এবং বাচ্চাটি নিখোঁজ হয়েছে। তাই সুমের ও অনিতা গ্রামবাসীদের সাথে পাথর নিয়ে এক সাধু বাবার কাছে জানতে যায়। সাধু বাবা বলেন যে সে শুনেছে ধূমকেতু অথবা তারা ভেঙে যাওয়ার কারণে আসমানি পাথর পড়ে, কিন্তু এর সঙ্গে ছেলেটির নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপর তারা সেই পাথর নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং আদির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। নিরঞ্জন পুলিশকে জানায় যে সেদিন রাতে যখন সে তার পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিল, তখন তার ঘরের ছাদে ঝরঝর করে আসমানি পাথর পড়তে থাকে। পাথর পড়ার শব্দে গ্রামের সবাই জড়ো হয়ে যায়। বিমলা জানান যে এই আওয়াজে তাদেরও ঘুম ভেঙে যায় এবং তারা সবাই মিলে ঘটনাটি দেখতে চলে যায়। শুধুমাত্র আদি ঘরে একা শুয়ে ঘুমাচ্ছিল। তারপর সবাই যখন ফিরে আসে তখন দেখে যে আদি ঘরে নেই। সেই রাতেই আদিকে পুরো গ্রামে খোঁজা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। পাথরগুলো ভালো করে দেখে পুলিশ বুঝতে পারে যে এগুলো কোনো আসমানি পাথর নয়, বরং কনস্ট্রাকশনে ব্যবহৃত সাধারণ পাথর। তাদের ধারণা হয় কেউ ইচ্ছাকৃতভাবে এই পাথর ফেলেছে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই সুযোগে আদিকে কিডন্যাপ করা সম্ভব হয়। অন্যদিকে পুলিশের দল রাঁচিতে পৌঁছে যায়। তারা সেখানে সেই মুদিখানার দোকানিকে হিনার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে সেদিন রাতে যে ফোন করেছিল সে এই মেয়েই ছিল কিনা। দোকানি জানায় যে সেদিন ঠিক এই মেয়েটাই ফোন করেছিল কিনা সে নিশ্চিত নয়, তবে এর আগে এই মেয়ে তার দোকান থেকে অনেকবার মাল কিনে নিয়ে গেছে। পুলিশ আরও অনুসন্ধান চালিয়ে হিনার ঠিকানা খুঁজে বের করে এবং সেখানে গিয়ে দেখে যে হিনা সত্যিই বেঁচে আছে। সে আশিস পান্ডে নামের এক ছেলের সঙ্গে সংসার করছে। এই পরিস্থিতি দেখে পুলিশের সন্দেহ হয় যে লোকের চোখে ধুলো দেওয়ার জন্য হিনা ও আশিস মিলে সেই অজ্ঞাত পরিচয়ের মেয়েটিকে হত্যা করেছে। তাই তারা আশিস ও হিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পূর্বিতপুরা থানায় নিয়ে আসে। হিনা পুলিশকে জানায় যে সে ও আশিস 4 বছর ধরে একে অপরকে ভালোবাসে। আশিস তার অঙ্কের শিক্ষক ছিল এবং ভিন্ন জাতির হওয়ায় হিনা তার পরিবারকে এ বিষয়ে কিছু জানায়নি। আশিস জানায় যে সে হিনাকে একটি আলাদা ফোন দিয়েছিল যার মাধ্যমে তারা যোগাযোগ করত, তাই হিনার মোবাইলে আশিসের নম্বর কখনো ধরা পড়েনি। তাদের পরিকল্পনা অনুযায়ী 7ই সেপ্টেম্বর হিনা হাইওয়েতে গিয়ে আশিসের সঙ্গে দেখা করে আর আশিস তাকে সেখান থেকে নিয়ে রাঁচি চলে যায় এবং তারা আইনগতভাবে বিয়ে করে নেয়। তারপর থেকে তারা আর ফিরে আসেনি। তারা জানায় যে এই খুনের ব্যাপারে তারা কিছুই জানে না এবং কোনো মেয়েকেও তারা হত্যা করেনি। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হিনা ও আশিসকে মুক্তি দেয়। হিনাকে জীবিত দেখে আবিদা ও বরকত অবাক হয়ে যায়। আবিদা হিনাকে বুকে টেনে নেয় এবং কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পুলিশের সন্দেহ কমে না। তাই তারা হিনা ও আশিসের কল রেকর্ড চেক করে, কিন্তু এতে তেমন কিছুই পান না যেটা তাদের সন্দেহ বাড়াতে পারে। এইদিকে পুলিশ আদিকে মন্ত্রীপুরা গ্রামে এবং আশেপাশে খোঁজে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। পুলিশ বুঝতে পারে যে আদিকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি, কারণ আদির বাবা মহেশ খুবই গরিব, তার টাকা দেওয়ার ক্ষমতা নেই।
তাদের ধারণা হয় যে এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল হতে পারে। পুলিশের সন্দেহ হয় যে বিমলার দাদা বৌদির কোনো সন্তান না হওয়ার কারণে হয়তো তারা আদিকে কোনো সাধু বাবার কাছে নিয়ে গিয়ে বলি দিয়েছে। তাই পুলিশ তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। তবে তারা জানায় যে আদিকে তারা খুব ভালোবাসে এবং এমন কিছুই করেনি। এরপর পুলিশ উর্মিলাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তারা জানতে পারে যে উর্মিলার সঙ্গে অনিতার ভাই বরুণের প্রেমের সম্পর্ক রয়েছে। পুলিশের সন্দেহ হয় যে উর্মিলা ও বরুণের সম্পর্ক বাড়ির লোকেরা মেনে না নেওয়ায় তারা হয়তো আদিকে গায়েব করেছে। এছাড়াও সেদিন রাতে আদিকে ঘরে রেখে সবার শেষে উর্মিলাই বের হয়েছিল। তবে উর্মিলা জানায় যে বরুণ শুধুমাত্র তার বন্ধু এবং তারা আদিকে গায়েব করেনি। আদি গায়েব হওয়ার 3 দিন পর ভজন তিওয়ারি তার জমিতে গিয়ে দেখে যে জমির পাঁচিলের কিছুটা অংশ আবার নতুন করে গাঁথা হয়েছে। এটি দেখে তার সন্দেহ হয়, তাই সে পাঁচিলটি ধাক্কা মেরে ফেলে দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেখানে আদির লাশ পায়। ছেলের মৃত্যুর খবর শুনে বিমলা কান্নায় ভেঙে পড়ে, আর মহেশও ছেলের মৃতদেহ দেখে কষ্টে বুক ভাসায়। পুলিশ মহেশকে জানায় যে যেদিন রাতে আদিকে কিডন্যাপ করা হয়েছিল সেদিন রাতেই তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ গ্রামবাসী থেকে শুরু করে ভজন তিওয়ারি ও জীবনরামকেও আদির খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ যখন প্রকাশের সম্পর্কে জানতে চায় তখন প্রকাশের মা জানায় যে সে ঝাড়খণ্ডের বোকারোতে কাজে গেছে। অন্যদিকে পুলিশ রাঁচি পুলিশের কাছ থেকে জানতে পারে যে মৃত মেয়েটির ফটো এবং বিবরণ 1 মাস আগে বোকারোতে নিখোঁজ হওয়া নীলম দাসের মিসিং কমপ্লেনের সাথে মিলে গেছে। ফটো দেখে নীলমের বাবা মঙ্গল দাস জানায় যে 8ই সেপ্টেম্বর যখন নীলম বাড়ি থেকে বেরিয়েছিল তখন সে এই জামাটাই পরেছিল। এইদিকে পুলিশ উর্মিলার কল রেকর্ড চেক করে জানতে পারে যে বর্তমানে সে বরুণের সঙ্গে কথা বলে, কিন্তু 5 মাস আগে সে নিয়মিত প্রকাশের সঙ্গে ফোনে কথা বলতো। এই বিষয়ে পুলিশ উর্মিলা ও তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে 5 মাস আগে উর্মিলা ও প্রকাশের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু একদিন বিমলা এখানে বেড়াতে আসে আর ভুলবশত প্রকাশের ফোন রিসিভ করে এবং সব কিছু জেনে ফেলে। এরপর বিমলা ও সুবীর মিলে উর্মিলাকে প্রচণ্ড মারধর করে, আর সেই থেকে উর্মিলা প্রকাশকে এড়িয়ে চলতে থাকে। এ থেকে পুলিশের সন্দেহ হয় যে প্রকাশই প্রতিশোধ নিতে আদিকে হত্যা করেছে। সন্দেহ আরও বাড়ে কারণ আদি ও নীলমের লাশ একই জায়গায় পাওয়া গেছে এবং নীলমের বাড়ি বোকারোতে, আর প্রকাশও সেখানেই কাজ করে। তাই পুলিশ বোকারো থেকে প্রকাশকে গ্রেপ্তার করে নিয়ে আসে আর প্রচণ্ড মারধর করে। মারের চোটে প্রকাশ স্বীকার করে নেয় যে সে এবং উর্মিলা একে অপরকে ভালোবাসত। উর্মিলা যখন যেভাবে প্রয়োজন হয়েছে তখন তাকে সেভাবে ব্যবহার করেছে, কিন্তু উর্মিলার বাড়ির লোকজন তাদের সম্পর্কের কথা জেনে যাওয়ার পর উর্মিলা তাকে এড়িয়ে চলতে শুরু করে, এমনকি তার সঙ্গে কথাও বলতো না। যখন প্রকাশ জোর করে কথা বলতে চাইতো উর্মিলা তাকে পুলিশের হুমকি দিত, কিন্তু উর্মিলা বরুণের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঠিক সেখানেই দেখা করত যেখানে আগে সে প্রকাশের সঙ্গে দেখা করে প্রেম করত। এটা দেখে প্রকাশ বুঝতে পারে যে উর্মিলা তাকে ধোঁকা দিয়েছে, তাই সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সেদিন রাতে প্রকাশই নিরঞ্জনের বাড়ির ছাদে পাথর ফেলেছিল, যাতে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে এক জায়গায় জড়ো হয়। সেই সুযোগে সে উর্মিলাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উর্মিলাও সেখানে চলে যাওয়ায় তার পরিকল্পনা ব্যর্থ হয়। এটা দেখে প্রকাশ উর্মিলার ঘরে গিয়ে তাকে মারার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সে ঘুমন্ত আদিকে একা দেখে এবং মনে মনে ভাবে যে আদির মা বিমলার কারণেই উর্মিলা তার থেকে দূরে সরে গেছে। তাই বিমলা ও উর্মিলাকে কষ্ট দেওয়ার জন্য সে আদিকে হত্যা করে। তারপর সে আদির লাশ নিজের বাড়ির পিছনে লুকিয়ে রাখে এবং সেই রাতের ভিড়ে মিশে যায়, যাতে কেউ তার ওপর সন্দেহ না করে। ভোর হতেই সে আদির লাশ ভজন তিওয়ারির পাঁচিলের নিচে পুঁতে দেয়। পুলিশ জিজ্ঞাসা করে নীলমকেও হত্যা সেই করেছে কিনা। তখন প্রকাশ জানায় যে বোকারোতে কাজে গিয়ে 2 মাস আগে তার সঙ্গে নীলমের পরিচয় হয়েছিল। সে নীলমের সঙ্গে কয়েকবার শারীরিক সম্পর্ক করেছিল, তবে তাকে ভালোবাসত না। কিন্তু নীলম বারবার হুমকি দিচ্ছিল যে যদি প্রকাশ তাকে বিয়ে না করে তাহলে সে তার বাবাকে জানিয়ে দেবে যে সে প্রকাশের সন্তানের মা হতে চলেছে, এবং প্রকাশ তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে প্রতারণা করেছে। যেহেতু প্রকাশ নীলমকে ভালোবাসে না, তাই সে নীলমের পিছু ছাড়ানোর পরিকল্পনা করে।
প্রকাশ মিথ্যা করে নীলমকে বলে যে সে তাকে নিজের গ্রামে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সামনে বিয়ে করবে। একথা শুনে নীলম রাজি হয়ে যায় এবং 8ই সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে প্রকাশের সঙ্গে মন্ত্রীপুরার উদ্দেশ্যে রওনা দেয়। তারা 9ই সেপ্টেম্বর রাতে মন্ত্রীপুরা পৌঁছায় এবং সেই রাতেই প্রকাশ নীলমকে হত্যা করে আর ভজন তিওয়ারির পাঁচিলের নিচে দাফন করে দেয়। সব শুনে পুলিশ প্রকাশকে জানায় যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী প্রমাণ হয়েছে যে নীলম গর্ভবতী ছিল না। আসলে নীলম সত্যিই প্রকাশকে ভালোবাসত এবং প্রকাশ যাতে তাকে বিয়ে করে সেজন্যই সে প্রকাশকে মিথ্যে বলেছিল। এই অপরাধীর সব কাহিনী শুনে পুরো মন্ত্রীপুরা আতঙ্কিত হয়ে ওঠে। বিমলা ও তার পরিবারও বুঝতে পারছিল না কিভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। একজন পিতা এখনো পর্যন্ত বুঝতে পারছিল না যে তার মেয়ে কেন এমন একটা সম্পর্কে জড়ালো এবং কেনই বা সে মারা গেল। প্রকাশের স্বীকারোক্তির ভিত্তিতে দ্রুত চার্জশিট দাখিল করা হয় এবং আদালত তাকে হত্যা, অপহরণ এবং প্রমাণ লুকানোর অপরাধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলোর অধীনে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করে। এর পাশাপাশি পুলিশ নীলমের অস্থি তুলে তার বাবা মঙ্গল দাসকে দিয়ে দেয় শেষ কাজ করার জন্য। আর এরই সঙ্গে কাহিনী এইখানেই শেষ হয়ে যায়।